আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আড়াই মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু, শনাক্তের হার ৯.৫%। পরিবর্তন হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ। সাজা স্থগিত করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ালো আরও ৬ মাস। চিকিৎসা নিতে পারবেন দেশের যে কোনো হাসপাতালে। বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে নিজেদের টাকায় দেশের উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রীর। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন। হাসিনা মোদি শীর্ষ বৈঠক ২৭ মার্চ। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে সহযোগিতা সহ ৩টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। এবং রোজার আগে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। বাজার নিয়ন্ত্রণে মিলগেট, ডিলার ও খুচরা পর্যায়ে সরকারের দর নির্ধারণ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আড়াই মাসের মধ্যে দেশে একদিনে করোনা ভাইরাসের সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১,৭৭৩ জনের শরীরে। শনাক্তের হার ৯.৪৮%, যা গত ২ মাসে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন অসচেতনতার কারণেই বাড়ছে সংক্রমণ, যা আশঙ্কাজনক। বিস্তারিত কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। গত বছর ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর মে মাসের মাঝামাঝি সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের শেষে শনাক্তের হার ছাড়ায় ২০% উপরে। ডিসেম্বর থেকে সংক্রমণ কমতে শুরু করে, আর এবছরের ফেব্রুয়ারিতে করোনা রোগী শনাক্তের হার নেমে আসে ৩% নিচে। মার্চের শুরু থেকেই আবারও বাড়তে থাকে মৃত্যু ও সংক্রমণ হার। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ কমে আসার পর স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার মূল কারণ। স্বাস্থ্যবিধি না মানলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে নতুন স্ট্রেইনের করোনা ভাইরাস। যে কোনো সময় বাড়তে পারে, এবং সেটা মূল কারণ হচ্ছে যে আমাদের স্বাস্থ্যবিধি আমরা যখনই ভালো করে মেনেছি, আমরা তখনই দেখেছি আমাদের সংক্রমণ সংখ্যা কমে যায়। এবং আমরা গত বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি যে আমাদের স্বাস্থ্যবিধি মানাতে এক ধরনের শিথিলতা চলে এসছে। ২৮ ফেব্রুয়ারি যেখানে সংক্রমণের হার ছিল ২.৮৭%, এক সপ্তাহের ব্যবধানে এ হার প্রায় দ্বিগুণ বেড়ে হয় ৪.৯৮%। গত ৭ দিনে প্রতিদিন এ শনাক্ত মৃতের সংখ্যা বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এখনই সামলাতে না পারলে আবারও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এটা যে কোনো সময় বেড়ে যেতে পারে, কারণ নতুন ভাইরাস সারা পৃথিবীতে এখনো অনবরত পরিবর্তন হচ্ছে ভাইরাসটি, এবং সারা পৃথিবীতে আজকেও ২ কোটির বেশি মানুষ আক্রান্ত এবং চিকিৎসা নিচ্ছেন, বা এখনো ৮ থেকে ১০,০০০ মতো মানুষ মারা যাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮,৫৭১ জনের। সবশেষ ২৪ ঘন্টায় মৃত ২৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩ জন মারা গেছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫৯,১৬৮। এর মধ্যে ৯১.৭% ইতিমধ্যে সুস্থ হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। একই সঙ্গে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদেরও নির্দেশ দেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পুনর্বিবেচনা করা হতে পারে। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। আবারও দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে করোনা রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোনো কারণে যেন হাসপাতালের সেবা ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখারও পরামর্শ দেন তিনি। সেবাটা সঠিকভাবে দিতে হবে, হাসপাতাল ক্লিনিকের কার্যক্রম সঠিক রাখতে হবে। মেডিকেল কলেজ, জেলা উপজেলা হাসপাতাল, বড় বড় শহরের হাসপাতালগুলো যেখানে করোনা রোগী এখন বাড়ছে, এই আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেই এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের কাছে চিঠি পাঠানো হয়েছে। মাস্ক না পরলে মোবাইল কোর্ট পরিচালনা করারও নির্দেশনা দেওয়া হয়েছে। করোনা পরীক্ষায় মানুষের আগ্রহ বাড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পুনর্বিবেচনা করা যেতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা খুবই উদ্বিগ্ন যে এটা কেন হচ্ছে। আমরা ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি। মোবাইল কোর্ট করে যারা মাস্ক না পরে তাদেরকে জরিমানা করবে, তারপরে মাস্ক নো সার্ভিসটাকে আরো কঠোরভাবে প্রয়োগ করবে এবং গেস্ট কন্ট্রোল করবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। এছাড়া প্রতিটি হাসপাতালে করোনা ইউনিটের ব্যবস্থা রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রোগ্রাম হাতে নিয়েছে শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভ্যাকসিন নেওয়া ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা তা পরীক্ষা করার তাগিদ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। এর ফলাফল প্রকাশ করলে ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়া যেত বলেও মনে করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। করোনা মহামারীর 6 মাসের মধ্যে টিকা উদ্ভাবন করেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। দাবি করেন এসব টিকা মানবদেহে অ্যান্টিবডি তৈরি করবে, অর্থাৎ শরীরে করোনা প্রতিরোধী এক ধরনের ব্যবস্থা তৈরি করবে। দেশে টিকা দেয়া শুরু হয় 27 জানুয়ারি। টিকা গ্রহণকারীদের বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া না হলেও কিছু মানুষ করোনায় আক্রান্ত হন। আবার সিলেটের একজন এমপি টিকা নেয়ার 1 মাস পর মারা যান। এই অবস্থায় ভ্যাকসিন গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা তা পরীক্ষার সুপারিশ করেছে জাতীয় পরামর্শক কমিটি। একটা সেরো সার্ভিলেন্স হওয়া উচিত, যে অর্থাৎ ওই টিকা নেওয়ার পরে তার অ্যান্টিবডি ডেভেলপ করেছে কিনা এর একটা সার্ভে হওয়া উচিত। শতভাগ না, ওই দৈব চয়নের মাধ্যমে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে দেখা উচিত। যদি দেখা যেত যে এইটা আমরা দেখেছি যে অ্যান্টিবডি যে মাত্রায় এই টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলো দাবি করছে সেটা মিলে গেল, তাহলে তো মানুষের মধ্যে আস্থা অনেক বেড়ে যাবে। এই পরামর্শটা কিন্তু আমরা একবার বলেছি, কিন্তু আমরা মনে হয় জোরালোভাবে আবার উপস্থাপন করব। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অ্যান্টিবডি পরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR-কে। এটা IEDCR করবে এই পরীক্ষা। তারা যেইভাবে প্রোটোকল করার তারা এগুলো কাজ করছে। মন্ত্রণালয় থেকে বলেছে অ্যান্টিবডি টেস্ট করতে, কিন্তু এখনো কোনো জায়গায় ওরকম করে অ্যান্টিবডি আসে নাই। কিন্তু আমরা আমাদের গবেষণা চালাই যাচ্ছি, সেটা যখন হয়ে যাবে তখন আপনাদেরকে জানাবো। অ্যান্টিবডি পরীক্ষা করা হলে সবাইকে টিকা দেওয়ার প্রয়োজন হতো না বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। খালেদা জিয়ার বাসা থেকে দেশের যে কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এই সময় তিনি বিদেশে যেতে পারবেন না। খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে এই বিষয়ে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তার ভাই শামীম ইস্কান্দার কিছুদিন আগে আমাদের এখানে এসে আবার আরেকটি আবেদন করেছিলেন এই সময়টা বৃদ্ধির জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে আরো 6 মাস সেই এটা বৃদ্ধি করে দিয়েছেন। এখন থেকে তিনি আরো 6 মাস তার নিজ গৃহে তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। উনি বিদেশে যেতে পারবেন না, আর সব জায়গায় তিনি তার চিকিৎসার প্রয়োজনে সব জায়গায় তিনি চিকিৎসা সেবা নিতে পারবেন। যেখানে যেটা নিজ বাসায় থেকে উনি যে কোনো হসপিটালে যেতে পারবেন, তার ঠিকানাটা হবে নিজ বাসায়। বিদেশি ঋণ নির্ভরতা কমিয়ে নিজেদের টাকায় দেশের উন্নয়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ তহবিল গঠনের ফলে দেশি বিদেশি বিনিয়োগকারীদেরও আস্থাও অনেক বাড়বে। এ সময় জনগণের প্রতি দায়িত্ববোধ থেকেই সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের সুষ্ঠু ব্যবহার করতে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে সরকার। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এখন থেকে বিদেশি ঋণের বিকল্প হিসেবে ব্যবহার হবে এ তহবিল। গণভবন থেকে অর্থ মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তহবিলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন এ ফান্ড দেশের অবকাঠামো উন্নয়নে সরকারের আত্মবিশ্বাস ও মর্যাদা আরও বাড়াবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যে আমরা নিজস্ব একটা তহবিল গঠন করব, যে তহবিল থেকে বিনিয়োগকারীরা তারা ঋণ নিতে পারবে এবং আমাদের দেশের যে অবকাঠামোগুলি উন্নয়ন হয় তার প্রচেষ্টা আমরা করব। বারবার শুধু অন্যের কাছে হাত পাতা বা কারো কাছে ধার না করে আমরা আমাদের নিজেদের অর্থ দিয়েই নিজেদের অবকাঠামো উন্নয়ন বা সেখান থেকে আমরা যারা আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে আসবে তাদের ঋণ নেবার যে প্রচেষ্টা সেটা আমরা নিজেরা নিজেদের অর্থ থেকেই আমরা ব্যয় করতে পারি। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের ফান্ড থেকে পায়রা সমুদ্র বন্দরে রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিংয়ের জন্য ত্রিপক্ষীয় ঋণ চুক্তি সই হয় উদ্বোধনী অনুষ্ঠানে। বন্দরটি চালু হলে প্রতিবেশী দেশগুলোও তা ব্যবহার করতে পারবে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা শুধু নিজে ব্যবহার করব না, ইতিমধ্যে ভারত, নেপাল, ভুটান তাদেরকেও আমরা কিন্তু সুযোগ দিয়েছি, তারা এটা ব্যবহার করবে। শুধু তাই না, এখান থেকে আমরা সেই ভারতের আসাম থেকে বা ভুটান থেকে নৌপথেই পণ্য পরিবহন করার সুযোগ হবে এবং তারা আমাদের পোর্টগুলিও ব্যবহার করতে পারবে। তার ফলে আমাদের অর্থনীতি আরও মজবুত হবে। পায়রা বন্দরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী নদীগুলোতে পণ্য পরিবহন বেড়ে গেলে দক্ষিণের জেলাগুলোর অর্থনীতি আরও মজবুত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে দেশটির সাথে প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে সহযোগিতা সহ 3টি সমঝোতা স্মারক সই হতে পারে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে 27 মার্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 5টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সফর নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন এই সব কথা জানান। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের সাথেও বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা হবে। বিস্তারিত একরামুল হক সাইমির রিপোর্টে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আসছেন বাংলাদেশে। দুদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসবেন 26 মার্চ। ওই দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন 27 মার্চ। মোদী সফরে দুদেশের মধ্যে অন্তত 3টি সমঝোতা স্মারকের প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ তার সফর সঙ্গী হিসেবে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে তিস্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো অগ্রগতির কথা না বললেও সফরে এ নিয়ে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা চুক্তির প্রতিটি পেজে পেজে সচিব পর্যায়ে সই করে আছে, কিন্তু চুক্তিটি কি কারণে হয়নি আপনারা জানেন। শুধু তিস্তা চুক্তি কেন, বাকি যে আমাদের 6টি নদীর সম্পর্কে কম্প্রিহেন্সিভ প্ল্যান 16 তারিখে নয়াদিল্লিতে আমাদের সচিব পর্যায়ে এর উপর এই নদী সম্পর্কিত আলোচনা চলছে। এছাড়া স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে 17 থেকে 19 মার্চ বাংলাদেশ সফরে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সফর 19 ও 20 মার্চ। 23 থেকে 25 মার্চ পর্যন্ত ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লেটে শেরিং। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী 22 মার্চ ঢাকায় আসবেন। কাঠমান্ডু ফিরবেন 23 মার্চ। এই কোভিডের সময় মনে রাখতে হবে, দিস ইজ ভেরি আনইউজুয়াল টাইম। এই আনইউজুয়াল টাইমের আসছেন, এটা একটা ঐতিহাসিক। ফরেন সার্ভিস একাডেমিতে 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। এর আগে বঙ্গবন্ধুর ওপর ভার্চুয়ালি কিনোট উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বঙ্গবন্ধুর পরিকল্পনা সুদূর প্রসারী বলে মন্তব্য করেন তিনি। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে উত্থান হয়েছে বাংলাদেশের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি অতিথিদের অংশগ্রহণে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সফল করতে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি 17 থেকে 26 মার্চ পর্যন্ত রাজধানীতে সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির উপর পুলিশের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি।
রিপোর্ট মইনুল হাসানের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে দেশব্যাপী স্বরচিত কবিতা পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় বিএনপি মহাসচিব রাজধানীতে সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের উপর পুলিশের নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করলেও সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দেন। সরকারি প্রোগ্রাম হবে, বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবে, আমরা যথাসম্ভব নিঃসন্দেহে সেখানে আমরা সহযোগিতা করব। এটা আমাদের জাতির সম্মানের প্রশ্ন। কিন্তু হঠাৎ করে এই ধরনের ডিএমপির থেকে একটা আপনার নির্দেশনা, এটা আমি মনে করি যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পালনের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার পাশাপাশি আবারও জিয়াউর রহমান বীরুত্তমের খেতাব বাতিলের সরকারি উদ্যোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জামুকার কোনো এখতিয়ার নেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়ার, আর সরকার যদি কোনো সিদ্ধান্ত এই বিষয়ে নেয়, স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে তার চরম বিশ্বাসঘাতকতা হবে। জিয়াউর রহমান 25, 26, 27 তারিখ নাকি বাঙালিদেরকে হত্যা করেছে। এটা কি পরিমাণ ইতিহাস বিকৃত করা, এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী বলেছেন 7ই মার্চই স্বাধীনতার ঘোষণা হয়েছে, তাইলে 7ই মার্চ আমাদের স্বাধীনতা দিবস নয় কেন? এই স্বাধীনতা দিবস 26শে মার্চ তো এটা জিয়াউর রহমান করে নেই। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতার দম্ভ আর ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগে গৃহবিবাদ লেগেছে। আওয়ামী লীগের গ্রুপিং এর মধ্যে মারামারি হয়ে সিএনজি চালক মারা গেছে, এইটার কি উত্তর দিবেন ওবায়দুল কাদের সাহেব? অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে নারী ও শিশু অধিকার ফোরাম এ দোয়া মাহফিলের আয়োজন করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মুখোশের আড়ালে বিএনপি জনবিরোধী, তাদের রাজনীতিতে অপরাজনীতি সব উপাদানই আছে। রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি তারা স্বাধীনতার মূল্যবোধের কথাও বলে, অথচ তারাই স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের জন্য তারা মায়াকান্না প্রদর্শন করে মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে ভুলুণ্ঠিত করে। লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। রোজার আগে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। বাজার নিয়ন্ত্রণে মিলগেট, ডিলার ও খুচরা পর্যায়ে সব ধরনের ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রাজধানীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে তেলের স্থানীয় দর বেঁধে দেওয়া হয়েছে। 24 মার্চের পর পেঁয়াজের বাজার সহনীয় হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। রোজা শুরু হতে বাকি এখনও 1 মাস, তবে এর আগেই প্রতিনিয়ত বাড়ছে ভোজ্য তেল, পেঁয়াজ, আলুসহ অন্যান্য পণ্যের দাম। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী 1 মাসের ব্যবধানে মান ও প্রকারভেদে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 76 ভাগ। কয়েক সপ্তাহ ধরে চড়া তেলের বাজার নিয়ন্ত্রণে এবার সরকার সব ধরনের সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ 2011 অনুসারে গঠিত জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন 117 এবং লিটার প্রতি বোতল 139 টাকায় বিক্রি করা হবে। 1 মাসের মাঝখানে আন্তর্জাতিক বাজারেও প্রায় $70 মতো দাম বেড়ে গেছে। গতকালকেও এটা দাম ছিল $1300 কেজি, যার ফলে এটা সেই ফর্মুলায় ফেলেই কিন্তু দামটা ফিক্স আপ করা হয়েছে। যে মুহূর্তে আমরা দেখব দাম কমতে শুরু করেছে, একইভাবে আমরা দাম কমিয়ে দেব। পণ্যের দাম বাড়ার তালিকায় রয়েছে পেঁয়াজ। রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। মাসের হিসাবে এই পণ্যের দাম বেড়েছে 40 ভাগ। মৌসুমি নতুন পেঁয়াজ আসলে এর বাজার সহনীয় হবে, এমনটাই আশা বাণিজ্যমন্ত্রীর। যে পেঁয়াজের দাম এই মাসের 24 তারিখের মধ্যে আমাদের নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করে, যেটাকে আমরা রাখি পেঁয়াজ বলি। এই রাখি পেঁয়াজটা আসলে পরেই দামটা কমে যাবে। এটাও আপনাদের বলি যে হয়তো আরেকটু কমানো যেত এই মুহূর্তে দাম, যদি আমরা ভারত থেকে আমদানিটা শুরু করে দিতাম। এর আগে বিশ্ব ভোক্তা দিবসের আলোচনায় ন্যায্য দামে পণ্য কেনাকাটায় ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
মশা নিধন কার্যক্রমে সহায়তা না করায় সিভিল এভিয়েশন ও রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর বিমানবন্দর এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার থেকে পরিচ্ছন্নতা কর্মীদের হাজিরা বায়োমেট্রিক পদ্ধতিতে হবে বলেও জানান তিনি। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। ঢাকা উত্তর সিটির মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চলছে। প্রায় প্রতিদিনই মশা নিধন কার্যক্রম পরিদর্শন করছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর হজ ক্যাম্প এলাকায় এই কার্যক্রম পরিদর্শনে এসে সিভিল এভিয়েশন ও রেলওয়ে কর্তৃপক্ষের অসহযোগিতার জন্য ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, সবার সহায়তা ছাড়া মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সিভিল এভিয়েশন ইনস্টিটিউশন, এটার ভিতরে আমাদের মশার যে লার্ভা, কোটি 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 লার্ভা, এখানে যাওয়ার কিন্তু কারো কিন্তু উপায় কিন্তু নেই। তাহলে এই যে দায়িত্বগুলা, এগুলো কিন্তু সিভিল এভিয়েশনকে কিন্তু নিতে হবে। এই আপনার রেলওয়ের পিছু থেকে আপনাদের এখানে দেখলেন যে খালের উপরে কোটি কোটি লার্ভা। সিভিল এভিয়েশন এবং রেলওয়ের যে দায়িত্বে যারা আছে তাদের নামে নিয়মিত মামলা হবে। আমি মিল ভিটার এগেইনস্টে মামলা করেছি, মামলা হতে হবে, তারা কোর্টে যাক। মশা নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজে গতি আনতে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। সকালবেলা আসবে, 11:30টার সময় যাবে, ইন হবে বায়োমেট্রিকের মাধ্যমে, আউট হয় বায়োমেট্রিকের মাধ্যমে। তাদের গায়ে আমরা ট্র্যাকার লাগিয়ে দিচ্ছি। আবাসিক এলাকায় মশা নিয়ন্ত্রণে মালিক ও বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বানও জানান উত্তরের মেয়র। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। কয়েক হাজার কোটি টাকা পাচারের পর পিকে হালদারের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দায় কার, তা নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে ইমিগ্রেশন পুলিশ ও দুদক। হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চে সোমবার এ বিষয়ে শুনানি হয়। আইজিবির পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, 2019 সালের 23 অক্টোবর পিকে হালদার দেশ ছাড়ার 2 ঘন্টা পর তাদের কাছে দুদকের চিঠি পৌঁছায়। অন্যদিকে দুদকের আইনজীবীর দাবি, পিকে হালদার দেশ ছাড়ার প্রায় 4.5 ঘন্টা আগেই তারা চিঠি পাঠান। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। পিকে হালদারের দেশত্যাগের সময় বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত 57 কর্মকর্তার তালিকা সোমবার হাইকোর্টে জমা দেয় পুলিশ মহাপরিদর্শকের দপ্তর। প্রতিবেদনে বলা হয়েছে, পিকে হালদার সহ 24 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার চিঠি দুদক তাদের কাছে দেরিতে পাঠানোর কারণে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়। এ বিষয়ে ইমিগ্রেশনের কোনো গাফিলতি নেই। বেনাপোল সীমান্ত বন্দর এই চিঠিটা পাওয়ার 2 ঘন্টা 8 মিনিট 30 সেকেন্ড আগেই সে বাংলাদেশ ত্যাগ করেছে পিকে হালদার। 10:30টায়ও যদি ইমিগ্রেশন পুলিশের কাছে এই চিঠিটা দেওয়া হয়, তাহলে তো সে খবর পেয়ে, ইমিগ্রেশন পুলিশ থেকে খবর পেয়ে যেতে তো সময় লাগবে বেনাপোল সীমান্ত। শুনানিতে দুদকের আইনজীবী বলেন, পিকে হালদার পালিয়ে যাওয়ার 4.5 ঘন্টা আগেই তারা ইমিগ্রেশনে চিঠি পাঠান। বিষয়টি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা হয়। দুদক আইনজীবীর দাবি, তারাই ক্যাসিনো বিরোধী অভিযানের সময় পিকে হালদারের বিষয়টি উদ্ঘাটন করেন। দুদকই পিকে সহ 24 জন যাতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেয়। শুনানিতে আদালত বলেন, এ বিষয়ে কারো দায় বা গাফিলতি অবশ্যই আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও পিকের সহযোগী নাহিদা রুনাইকে কেন গ্রেফতার করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। পিকে হালদার বেনাপোল ত্যাগ করেছেন অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন 15:38, কাজেই তারও তো 1 ঘন্টা আগে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার নিষেধাজ্ঞা পেয়েছে। এখন এই দায় যদি আমার উপর চাপানো হয়, আমি মনে করি এটা উচিত হবে না। সফট কপি যে 14:43-এ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পেয়েছেন, সেটা রিসিভিং কপি আমাদের কাছে আছে। পিকে হালদারের আর্থিক দুর্নীতির সময়ে বাংলাদেশ ব্যাংকে কর্মরত 354 জন কর্মকর্তার তথ্য এদিন আদালতে জমা দেওয়া হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। দেশের গণমাধ্যম আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযোগ পূর্তি উৎসবে তিনি এসব কথা জানান। গণমাধ্যমই দেশের মানুষকে ক্ষমতাবান করেছে বলেও জানান মন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন বিশিষ্টজনকেও এই অনুষ্ঠানে সম্মাননা জানায় বাংলাদেশ প্রতিদিন। জঙ্গিরা ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের জঙ্গিবাদ থেকে দূরে থাকতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশ প্রধান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে 10 দিনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথিদের নিরাপত্তার জন্য প্রয়োজন ছাড়া নগরবাসীকে চলাচল না করার অনুরোধও জানান তিনি। শুরু হয়েছে ঢাকা ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল ফিল্ম অ্যাওয়ার্ডের রেজিস্ট্রেশন। 35 বছরের নিচে যে কোনো বাংলাদেশি স্থানীয় ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে এ পুরস্কার জেতার সুযোগ পাবেন। চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 5 মিনিট। বিস্তারিত ফজলে রাব্বি জানাচ্ছেন। বিশেষায়িত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার এবার আয়োজক ঢাকা। 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবারের প্রতিযোগিতা। বাংলাদেশ থাকছে আলাদা একটি অঞ্চল হিসাবে। 14 এপ্রিলের মধ্যে প্রতিযোগিতার নিবন্ধন এবং 25 এপ্রিলের মধ্যে চলচ্চিত্র আপলোড করতে বলা হয়েছে। আপলোড করতে হবে www.youthcapital.com/dhaka এই সাইটে। মত প্রকাশ এবং সচেতনতা তৈরিতে এটি চমৎকার উপায় হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে মন্তব্য করেন ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ক্যাপিটালের প্রেসিডেন্ট। আমরা বিশ্বাস করি শর্ট ফিল্ম হচ্ছে মত প্রকাশের একটি চমৎকার উপায়। এটা আনন্দদায়ক উপায়ে মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করে, যা শুধু কথা দিয়ে সম্ভব নয়। প্রতিযোগিতার উদ্বোধন করে তথ্যমন্ত্রী চলচ্চিত্রের নিত্য নতুন প্রযুক্তি ও ধারার সাথে তরুণ নির্মাতাদের অভ্যস্ত আহ্বান জানান। This event is very important and finally I want to register my thanks again for choosing Dhaka as the youth capital for this event. বাংলাদেশের তরুণ নির্মাতারা এই সুযোগ নিয়ে নিজেদের সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানের বক্তারা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দিন দিন জনপ্রিয় হচ্ছে অনলাইন কেনাকাটা নির্ভর ই-কমার্স ব্যবসা। তবে এর অপপ্রয়োগ কম নয়। এক বছরে অনলাইন কেনাকাটায় প্রতারণার 4100টি অভিযোগ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যার অর্ধেকই ফেসবুক কেন্দ্রিক। এসব অভিযোগের প্রায় 86% নিষ্পত্তি হয়েছে। বিশ্ব ভোক্তা অধিকার দিবসে অনলাইন কেনাকাটায় ক্রেতা বিক্রেতাদের আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শারফুল আলমের আরেকটি রিপোর্ট। মিলন ফোন কাইটা দিছি আপনারা বলেন। আমি যে শাড়িটা দিছি কোড নাম্বার হলো 1108। গত মাসের শুরুতে অনলাইনে অর্ডার দেওয়ার পর কুরিয়ার অফিস থেকে ডেলিভারি নেন শাড়ি। তবে অনলাইনে দেখা ছবি অনুযায়ী পণ্য পাননি তিনি। কয়েকবার যোগাযোগ করার পরও পরবর্তীতে আর বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। তারপর আমি ওনাকে ফোন দিলাম যে আমার তো শাড়ি তো এটা না, তারপর আমার এটা দিলেন কেন? উনি ফোন কাইটা দিছে। তারপর দিন অনেক ফোন দিছি, উনি ফোন রিসিভ করা থয়েছে, উনি আমার সাথে কথা বলে না। অনলাইন পণ্য ও সেবা ক্রয়ে এমন অভিযোগ নিয়ে প্রতিনিয়ত ভিড় জমছে নিয়ন্ত্রক সংস্থায়। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান পেতে আসছেন অনেকেই। শুধুমাত্র আমি না, অনেক নারী উদ্যোক্তাও আছে, তারাও সেমভাবে প্রতারিত হয়েছে। আমরা যে প্রতারিত হয়নি, এরকম অসংখ্য নারী উদ্যোক্তারা সারা এক্সপ্রেসের মাধ্যমে প্রতারিত হয়েছে। আমরা এর ন্যায্য বিচার চাই। ডিজিটাল প্ল্যাটফর্মে কেনাকাটায় হয়রানি বাড়ছে দিন দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2018 থেকে 2021 সালের 9 মার্চ পর্যন্ত অনলাইন ভিত্তিক অভিযোগ জমা পড়েছে প্রায় 8500, যার অর্ধেকই ফেসবুক কেন্দ্রিক। শুধু একটি বছরে গেলাম 4091টি অভিযোগ আমাদের এখানে দায়ের হয়েছে। আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সাধ্যমতো চেষ্টা করি অতি দ্রুততম সময়ের মধ্যে আমরা ভোক্তাকে তার রেমেডিটা দেওয়ার জন্য। ভোক্তার অধিকার সংরক্ষণে সরকার উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থার পরিধি বাড়িয়েছে। তবে হয়রানি এড়াতে ক্রেতা বিক্রেতা উভয়কেই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন নীতি নির্ধারকরা। অসৎ পন্থা অবলম্বন করে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে জানাবো পার্টিক্স খেলার খবর। নেপাল ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং বলে মনে করছেন কোচ জিমি ডে। তবে শিরোপা জিততে পারলে এসএ গেমসের ব্যর্থতা কিছুটা হলেও মুছে ফেলা সম্ভব বলে মনে করেন তিনি। এদিকে ত্রিদেশীয় এই আসরকে বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে দেখছেন ফুটবলাররা। নেপাল সফরকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানান তারা। বিস্তারিত পরাগ আরমানের রিপোর্টে।
দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের অনুশীলনে ফুটবলাররা। উদ্দেশ্য নেপালের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে ভালো ফল করা। অধিনায়ক জামাল ভুঁইয়া ছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে অংশ নেন সবাই। এই সফরে জয় পরাজয় মুখ্য নয়, দলের নতুনদের জন্য নিজেদের প্রমাণের ক্ষেত্র হিসেবে দেখছেন কোচ জেমি ডে। তাছাড়া নেপাল সফরটি বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে বলে জানান তিনি। The focus is not on winning. The focus on is make sure everyone gets 90 minutes to show me if they're good enough to play for June. The target is June. এই তরুণ দলে 19 মাস পর ফিরেছেন নির্ভরযোগ্য মিডফিল্ডার মাসুক মিয়া জনি। নেপালের এই সফরটিকে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে দেখছেন দলের ফুটবলাররা। আমাদের টার্গেট থাকবে আমরা ভালো পারফর্ম করব। আমাদের যেহেতু এটা এক ধরনের প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে যাবে, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ আছে সামনে জুনে। ওইটার জন্য আমাদের এই নেপাল ট্যুরটা আমাদের প্রস্তুতিমূলক ম্যাচ হবে এবং আমরা ফাইনালে যাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা লড়বো। তো আমরা যদি সবাই এখন থেকে বিগ ম্যাচের যদি প্রেশারগুলো নিতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশ টিম ভালো কিছু করতে পারবো। তিন জাতির এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী 18 মার্চ নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। 23 থেকে 29 মার্চ পর্যন্ত চলবে খেলা। অন্য দল কিরগিজস্তান। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। হাঁটুর ইনজুরির কারণে মোসাদ্দেক হোসেন সৈকত নিজেদের মধ্যে আগামীকালের প্রস্তুতি ম্যাচটি খেলতে পারছেন না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা। বর্তমানে কুইন্সটাউনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরুর আগে সেখানে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচ খেলার আগে দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এক দলের অধিনায়ক তামিম ইকবাল, অন্যটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশ সাজানোর সুবিধার জন্য বাংলাদেশ দলের ক্রিকেটারদের পাশাপাশি নিউজিল্যান্ডের 5 জন স্থানীয় ক্রিকেটারও খেলবেন। এই ম্যাচ শেষেই কুইন্সটাউন থেকে ডানেডিনে চলে আসবে বাংলাদেশ দল। আগামী 20 মার্চ সেখানে সিরিজের প্রথম ওয়ানডে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তামিমরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। 2.5 মাস পর করোনায় একদিনে সর্বোচ্চ 26 জনের মৃত্যু। শনাক্তের হার 9.5%। পরিবর্তন হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ। সাজা স্থগিত করে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ালো আরও 6 মাস। চিকিৎসা নিতে পারবেন দেশের যে কোনো হাসপাতালে। বিদেশে ঋণ নির্ভরতা কমিয়ে নিজেদের টাকায় দেশের উন্নয়নের অঙ্গীকার প্রধানমন্ত্রী। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের উদ্বোধন। হাসিনা মোদি শীর্ষ বৈঠকে 27 মার্চ। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে সহযোগিতা সহ 3টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। এবং রোজার আগে আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। বাজার নিয়ন্ত্রণে মিলগেট, ডিলার ও খুচরা পর্যায়ে সরকারের দর নির্ধারণ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।